হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সামস লার্নিং। আজকে দেখো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যেগুলো কিনা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের কতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো পরীক্ষায় প্রত্যেক বছর কম বেশি রিপিট থাকে। তার মধ্যে দেখো যে প্রথম যে প্রশ্নটা আলোচনা করছি সেটা হচ্ছে এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ কোল হ্যাজ ম্যাক্সিমাম কার্বন কন্টেন্ট। তোমরা যারা এই সমস্ত জিনিস জানতে চাও যেগুলো কিনা অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট কয়লা, এই সেই লিস্টটা কার্বনের পরিমাণ কতটা আছে সেটা তোমরা একটু ভালো করে লিস্ট থেকে জেনে নিও। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি থাকে, আর এর মধ্যে ম্যাক্সিমাম ছেলেগুলো বা মেয়েগুলো স্টুডেন্টরা ভুল করে এগুলো। ঠিক আছে, তো এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইটের মধ্যে কোনো কোনো বইতে একটু এদিক সেদিক থাকে, কিন্তু আমি যদি অ্যাভারেজ করে চলি 95% কার্বন কন্টেন্ট থাকে। নেক্সট, তারপরে লেশমেনিয়াসিস ইজ এ ডিজিজ কজড বাই এ প্রোটোজোয়া প্যারাসাইটিস দ্যাট বিলং টু দ্য জেনাস লেশমেনিয়া অ্যান্ড ট্রান্সমিটেড বাই দ্য বাইট অফ দ্য সার্টেন স্পিসিস অফ। দেখো এখানে বলেছে সার্টেন স্পিসিস অফ, এখানে স্পিসিসটা মানে লেশমেনিয়া ডেনোভিনি বা লেশমেনিয়া যে ট্রান্সমিটেড হয় সেটা কার দ্বারাই হয়, সেটা হচ্ছে একটা বালি মাছি বলে, এটাকে স্যান্ডফ্লাই বলে। এটাও পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ভার্টিব্রেট আর ফাউন্ড ইন নেক। এটা আমাদের যে কশেরুকা আছে পিছনে মেরুদণ্ড যেটাকে বলে, সেই মেরুদণ্ডের মধ্যে এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে সার্ভাইকাল পাওয়া যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট, এটাও বায়োলজির প্রশ্ন, বেশ ইম্পর্টেন্ট প্রশ্নটা। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। এই টাইপের প্রশ্নগুলো আজকাল পরীক্ষাতে খুবই দিচ্ছে। গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, সিজিএল বলো, এগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই প্রশ্নের টাইপগুলো আজকাল পুরো এরকম ধরনের হয়ে যাচ্ছে। সেগুলো বলছে যে কোনটা কারেক্ট এখানে, কোনটা কারেক্ট নয়, এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিও। ডেসক্রিপটিভ টাইপ থাকে একটু, তাই তোমরা যখন বইগুলো পড়বে না তখন একটু সাবধানে একটু কেয়ারফুলি পড়ো, যেগুলোর মধ্যে রং করার সম্ভাবনা বেশি থাকে। ইজি কিচ্ছু নেই এর মধ্যে, দেখো তুমিও জানো ওইগুলো, মানে ভিটামিন যে ব্যাপারটা থাকে না, এটা তুমিও জানো। যেমন আমি এটা নিয়ে আলোচনা করছি, এই প্রশ্নে যে এক্সাম্পল দিচ্ছি, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। সেই অ্যাসকর্বিক অ্যাসিড নিয়ে ডিটেলস আলোচনা করেছে এখানে। ভিটামিন সি, দেখো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট আমাদের জানতে চাইছে। অনেক সময় এখানে নট কারেক্টও থাকে। ঠিক আছে, এখানে প্রশ্নটা অ্যান্সার হচ্ছে যে ভিটামিন সি হুইচ ইজ অলসো কল্ড অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ক্যান বি রিপ্লেসড উইথ সাইট্রিক অ্যাসিড ইন আওয়ার ফুড। এটাকে বলছে কি, ভিটামিন সিটাকে আমরা ডাইরেক্ট না খেয়ে আমরা কি করতে পারি, টক জাতীয় কিছু খাবার খেয়েও সেটাকে আমরা কি করতে পারি, তার ঘাটতিটাকে পূরণ করতে পারি। এখানে সেই কথাটাই উল্লেখ করেছে। ঠিক আছে, তাহলে এখানে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন সি এর মধ্যে ভিটামিন সি কোন ধরনের খাবারের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে টক জাতীয় খাবারের মধ্যে পাওয়া যায়, কারণ সাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে টক জাতীয় একটা ফল। ওকে, ফল নয়, মানে ফলের মধ্যে সাইট্রিক অ্যাসিডটা পাওয়া যায়। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, এনি ডিজিজ হুইচ হ্যাজ এ নেম উইথ এ সাফিক্স এনসেফালাইটিস ইজ এ ডিসঅর্ডার অফ। মানে এখানে বলছে যে এনসেফালাইটিস আছে না, সেটা কোন ধরনের রোগ? সেটা হচ্ছে এই একটা ব্রেনের রোগ, এটা মানে মস্তিষ্কের রোগ। তার জন্য এটাকে বলছে যে এনসেফালাইটিস। পরীক্ষা এরকম দেয়, এটা মেনশন থাকে না যে সাফিক্স এনসেফালাইটিস, অনলি এনসেফালাইটিস থাকে, সেটাকে তোমাকে বলতে হবে এটা কী ধরনের রোগ এটা। ওকে, এটা ব্রেনের অ্যান্সার হয়ে যাবে ব্রেন। তারপরে দেখো এখানে হু অ্যামং দ্য ফলোইং কয়েন্ড বাই দ্য টার্ম ব্যাকটেরিয়া। এখানে যে ব্যাকটেরিয়া আছে না, এই ব্যাকটেরিয়া কথাটা কে ইউজ করেছেন? কয়েন্ড বাই দ্য টার্ম ব্যাকটেরিয়া। এখানে অ্যান্সার হবে জি.সি. এরেনবার্গ। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি লুসেন্টের বইগুলো খেয়াল করো, ঠিক আছে, ইংলিশ ভার্সনের বলছি স্পেশালি, এগুলোর মধ্যে ভালো আছে। যারা এখানে বলছো যে বাংলা নেই, এখানে ইংলিশ আছে বা হিন্দি নেই, এগুলো জাস্ট একটা বাহানা। তুমি যদি ভালো করে মন দিয়ে পড়ো, এখানে আহামরি এমন কিছু ওয়ার্ড নেই যেগুলো কিনা তুমি বুঝতে পারবে না। আমি বাংলাতে বলছি, ইংলিশটা পিডিএফের আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কারণ তোমাদের পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তার জন্য এখানে ইংলিশ হোক, হিন্দি হোক, বাংলা হোক, তোমাদের এই তিনটে, আশা করি হিন্দি হোক সমস্যা হবে না বুঝতে, আশা করি তোমরা হয়ে যাবে। আর যারা পারে না তারা সবসময় বাহানা করে। ঠিক আছে, নেক্সট,
স্যাফরন। নেক্সট প্রশ্ন দেখো, স্যাফরন ইজ অবটেন ফ্রম দ্য হুইচ অ্যামং দ্য ফলোয়িং পার্টস অফ প্ল্যান্ট। এটা হচ্ছে স্টিগমার থেকে স্যাফরন পাওয়া যায়। ঠিক আছে, এগুলো একটা কি, একটা ফ্লাওয়ার, এর বিভিন্ন অংশ। ঠিক আছে, এই তোমরা বাংলা নামগুলো এগুলোর কী কী হয় সেগুলো জেনে নিতে পারো, সমস্যা নেই, এটা পরীক্ষানোর সময় থাকে, তার জন্য বললাম তোমাদের। নেক্সট, হোয়াট হ্যাপেন টু ভেলোসিটি of a light body when undergoes an elastic collision with the dimension with a very heavy body at rest। বলছে কি, হোয়াট হ্যাপেন্স ভেলোসিটি অফ লাইট বডি, মানে মনে করো একটা বড় বডি আছে, মানে বস্তু আছে, সেই বস্তুটাকে ছোট একটা বস্তু হিট করলে সেটাকে কি করবে, সেটাই বলছে যে এর সাথে যদি একটা ধাক্কা লাগে ওয়ান ডাইরেকশনাল ফোর্সে, মনে করো এখানে বস্তুটা আছে, ছোট বস্তুটা এখানে একে এক ডাইরেকশনে এসে ধাক্কা মারছে, তো সেক্ষেত্রে এটা কি হবে সেটাই বলছে। তো এক্ষেত্রে অ্যান্সার হবে ইট রিভার্স উইথ ইটস ওন ভ্যালোসিটি। ঠিক আছে, এটার অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, তারপরে দেখো, হোয়াট ডু ই কল দ্য মিনিমাম ভেলোসিটি which a body must be projected off so as to enable it to just overcome the gravitational pull। এখানে কি বলছে যে কোনো একটা বস্তুটা কতটা মিনিমাম ভেলোসিটি হবে যার জন্য বস্তুটা আমাদের যে পৃথিবী আছে না, এই পৃথিবীর উপরের থেকে, এই পৃথিবীর থেকে বস্তুটাকে ছুড়লে, বাইরে ছুড়লে কতটা মিনিমাম ন্যূনতম বেগ দিয়ে বস্তুটাকে ছুড়লে পৃথিবীর আর গ্র্যাভিটেশনাল মানে অভিকর্ষ মহাক্ষেত্রের মধ্যে আর আসবে না, এটাকে বলা হয় এস্কেপ ভেলোসিটি বা মুক্তি বেগ বলে। সেটা হচ্ছে তোমার, এখানে এটা জানতে চাইছে, দেখো এটা হচ্ছে এস্কেপ ভেলোসিটি, দেখো এটা বলে দিয়েছি। ঠিক আছে, এটা মানটা জানতে চাইনি, তো এখানে পরীক্ষায় ইম্পর্টেন্ট বেশ, চাঁদের জন্য মুক্তিবেগ কত, পৃথিবীর জন্য মুক্তিবেগ কত, এটা ইম্পর্টেন্ট পরীক্ষায়। এখন যতটা আমার মনে পড়ছে, পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ মানে এস্কেপ ভেলোসিটি আছে, চাঁদের ক্ষেত্রে আছে, দুটো দেয় পরীক্ষায়। পৃথিবীর ক্ষেত্রে 11.2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর চাঁদের ক্ষেত্রে 3.4 ইয়া সামথিং মিটার পার সেকেন্ড আছে। এটা একটু দেখিনিও, কিন্তু এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা ঠিক আছে, 11.2 ঠিক আছে, 3.4 এটাও ঠিক আছে, 3.2 কোনো কোনো বইতে থাকে, সমস্যা নেই। নেক্সট, এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট খুব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দয়া করে, আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টাইম পিরিয়ড অ্যান্ড এফেক্টিভ লেন্থ অফ এ সিম্পল পেন্ডুলাম। দেখো এই প্রশ্নগুলো না পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট, মানে এগুলো ফিজিক্সের প্রশ্ন, কিন্তু ফিজিক্স মানে ভৌতবিজ্ঞান সিম্পল, কিন্তু একটু বুঝতে পারলে তোমাদের আর জীবনেও সমস্যা হবে না। আজকে সেই এই ভিডিওটার মধ্যে তোমাদের আমরা সেটা ক্লিয়ার করব। ঠিক আছে, দেখো পেন্ডুলাম কাকে বলা, এইখানে একটা যদি বডি থাকে না, স্টাক, বডিটা পুরো স্টাক আছে মানে আটকানো, এখান থেকে যদি একটা সুতোকে ঝুলিয়ে দাও, তার মধ্যে নিচে তুমি একটা কিছু বল টল রাখো, বল টাইপের লোহার বল বা কিছু একটা রাখলে, প্লাস্টিকের বলও রাখতে পারো, লোহার বল রাখতে পারো, আমি লোহার বলটা রাখলাম বা কাঠের বল রাখলাম। তো বলছে এখান থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পোর্শন থেকে এইটুকুর যে ডিস্টেন্স আছে না, এইটুকুর ডিস্টেন্স একদম এই বলের কেন্দ্র সেন্টার থেকে শুরু করে এইটুকুর ডিস্টেন্সকে বলা হয় এফেক্টিভ লেন্থ। ঠিক আছে, মানে বলতে গেলে এইটুকুকে এফেক্টিভ লেন্থ বলে। দাঁড়াও একটু আমি এটাকে একটু চেঞ্জ করে নিই। এইটুকুকে বলা হয় এফেক্টিভ লেন্থ, এইটুকুকে বলা হয় এফেক্টিভ লেন্থ। ঠিক আছে, এবার এফেক্টিভ লেন্থকে ওরা এল নাম দিয়েছে, সেটা কোনো বইতে এলও থাকে, স্মল এলও থাকে, কোনো বইতে ক্যাপিটাল এলও থাকে, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে দেখো যেটা বলছে যে এটার মধ্যে কোনটা পারফেক্ট সেটাই বলছে। তো এখান থেকে তোমাকে যেটা ছবি এঁকে দেখিয়েছিলাম, এটা যদি এফেক্টিভ লেন্থ হয়, এটা যদি একটা পেন্ডুলাম মানে কোনো একটা বস্তু টাইপের হয়, ঝোলানো থাকে, তো এফেক্টিভ লেন্থের মধ্যে এই যুগে যে এফেক্টিভ লেন্থ আছে সেটা যে এরকম করে দোলে না, এদিক ওদিক দুলবে, এটাকে তুমি যদি এদিকে দোলাও, এদিক থেকে ছেড়ে দাও, তাহলে এদিকেও যাবে। ঠিক আছে, এদিক থেকে যাবে, এরকম যাবে। তো বলছে কি যে এফেক্টিভ যে লেন্থ আছে এটাকে বলা হয় পুরোটাকে পর্যায়কাল বলে। কি করে, দেখো বস্তুটাকে এদিকে গেল, আবার এদিকে আসলো, আবার এদিকে গেলো, এটাকে পুরো একটা পূর্ণ দোলন সম্পন্ন করেছে। কি করে বললাম, দেখো বস্তুটা যদি এটা হয়, বস্তুটা যদি তোমার এইটা হয় পেন্ডুলামটা, বস্তুটাকে এইভাবে ছেড়ে দিলে তুমি, ঠিক আছে, তাহলে কি করবে সে এদিকে, এখান থেকে এসে এদিকে যাবে, গেল তো, আবার এদিকে আসবে। এবার এই যে এইটুকু গেল,
মানে এইটুকু যেতে যেটুকু সময় লাগলো তাকে বলা হয় কি, তাকে বলা হয় তোমার, দেখো দেওয়া আছে এখানে টাইম পিরিয়ড, এটাকে টি দিয়ে লেখে, ঠিক আছে। তো এর সাথে এটা কী সম্পর্ক, যতটা তোমার এই যে এফেক্টিভ লেন্থ বড় থাকবে ততটা এর সাথে সমানুপাতিক সম্পর্ক হয়, অর্থাৎ টি ভ্যারাইজেস বর্গমূলের সাথে হয় এটা, রুট, এক মিনিট, রুট এল থাকে, ঠিক আছে, এর বর্গমূলের সাথে এটা সমান হবে, রুট এল থাকে, ঠিক আছে। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা ফ্রিকোয়েন্সিও বার করে নিতে পারো। ফ্রিকোয়েন্সি যদি এফ হয় না, তো সেক্ষেত্রে 1/t হয়ে যায়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি পর্যায়কালের ব্যস্তানুপাতিক হয়, সমানুপাতিক হয় না, মনে রেখো, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউনিট অফ ইম্পালস। ইম্পালস কী বলো তো, ইম্পালসটা হচ্ছে নিউটন আছে, মানে ফোর্স, মানে এটাকে শর্টকাটে বললে বল ইন্টু, মানে খুবই যদি কম সেকেন্ডের মধ্যে তুমি দাও তাহলে কম টাইমের মধ্যে দাও, বাট যদি বল বাইরের থেকে খুব বৃহৎ মানের বল খুব কম সময় ধরে প্রয়োগ করো, মনে করো মিনি সেকেন্ডে এখানে, তাহলে সেটাকে মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটাকে বলা হয় কি ইম্পালস। অর্থাৎ তৎক্ষণিক যে বল আছে না, ঠিক আছে, খুবই অল্প সময়ের জন্য একটা বৃহৎ মানের বল প্রয়োগ করা, দুটোকে গুণ করলে যা পাওয়া যায় সেটাকে বলা হয় কি ইম্পালস। ওকে, নেক্সট, তারপরে দেখো, which of the following laws state the orbits of the planets are ellipse with the sun at the focus of the ellipse। মানে বলছে কি, এরকম যদি উপবৃত্তাকার থাকে তাহলে এখানে এই যে এই সংক্রান্ত যে সূত্রটা দিয়েছিল সেটা কে দিয়েছিল, জাস্ট তোমাকে এটাই জানতে চাইছি। এবার সূত্রগুলো তো 3টে সূত্র আছে, 1 2 3, এবার সেই সূত্রগুলোর মধ্যে তোমাদের জানার দরকার নেই, সূত্রগুলো যাদের কাছে লুসেন্টের বই আছে তারা একটু ভালো করে বুঝতে পারবে, ওখানে এটা একটু দেখে নিই, এই পার্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা তোমার অ্যান্সার হয়ে যাবে কেপলার। এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেপলার্স ফার্স্ট ল, দেখো কেপলার্সে ফার্স্ট ল আছে, সেকেন্ড ল আছে, থার্ড ল আছে, বললাম না তোমাদের একটু আগে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ঠিক আছে। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট। মানে এখানে দেখো একটু আগে বললাম না এই ধরনের প্রশ্নগুলো কোনটা রং কোনটা খুব দেয় পরীক্ষা এগুলোতে। তো এর মধ্যে বলছে এটার অ্যান্সার হয়ে যাবে কি, লংগিটিউডাল স্ট্রেস অকার্স অনলি সলিডস। তারপরে দেখো লংগিটিউডাল আর হচ্ছে তোমার এগুলো থাকে, মনে করো একটা বস্তু আছে, বিষয়টা হচ্ছে এরকম, একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি যদি ধাক্কা দাও দিক থেকে, তো বস্তুটার শেপ এরকম একটু বেঁকে যাবে, সেটাই এখানে আলোচনা করছে, সেটা স্থিতিস্থাপকতা ইলাস্ট্রিসিটির মধ্যে এগুলো পেয়ে যাবে তোমরা, খুব ভালো প্রশ্ন এগুলো। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ দ্য প্রোপাগেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে প্রোপাগেশন কনস্ট্যান্ট জানতে চাইছে আমাদের, প্রোপাগেশন কনস্ট্যান্টে কী আছে, এটা এসআই ইউনিট চাইছে, প্রোপাগেশন কনস্ট্যান্টের এসআই ইউনিট চাইছে, এটা হচ্ছে রেডিয়ান পার মিটার। তারপরে দেখো, হুইচ ইজ দ্য ফলোইং রিপ্রেজেন্টস বয়লার্স ল। ঠিক আছে, এই বয়লার্সের যে লগুলো আছে না, এই লগুলো ইম্পর্টেন্ট, বয়েলস আছে, চার্লসের লগুলো আছে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এটা হচ্ছে বি হয়ে যাবে রাইট অ্যান্সার, যে প্রেশার ইন্টু ভলিউম ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এটার মধ্যে কী থাকে, বয়েলস ল এর মধ্যে না, বয়েলসের লর মধ্যে পি ভ্যারাইজেস 1/v থাকে। তা তোমরা যদি এখানে পিবি গুণ করো, এখানে এই সমানুপাতিক তুললে একটা কনস্ট্যান্ট আসে। ঠিক আছে, এইখানে সমানুপাতিক তুললে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটা এখানে তোমার জানতে চাইছে যে এখানে এবার কী ধরনের কনস্ট্যান্ট থাকবে সেটা নির্ভর করে ওই গ্যাসটার উপরে। ঠিক আছে, তার উপরে ভ্যারি করে, সুতরাং এটার অ্যান্সার হয়ে যাবে কি, দেখে নিও এটা। হ্যাঁ, এ বেশ ভালো, চার্লসের সূত্র আছে, বয়েলস সূত্র আছে, ইম্পর্টেন্ট। তো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য মেজরিটি চার্জেস ক্যারিয়ার্স ইন এ পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, সেমিকন্ডাক্টর এন টাইপ আছে, পি টাইপ আছে, সেমিকন্ডাক্টর আছে তো এরকম। তো এখানে বলছে কি, পি টাইপের মধ্যে কী কাজ করে এই চার্জেস ক্যারিয়ার রূপে, সেটা হচ্ছে হোল কাজ করে, মানে আর তোমার যদি এন টাইপ থাকতো তাহলে সেক্ষেত্রে এন টাইপ থাকলে সেক্ষেত্রে কাজ করে কি, এটা হচ্ছে ইলেকট্রন থাকে, এটা তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ইলেকট্রন। পরীক্ষায় এন টাইপের পি টাইপের জায়গায় এন টাইপ বলে দিলে তখন অ্যান্সার হয়ে যাবে ইলেকট্রন, রাইট। নেক্সট, তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট কি হাইড্রোজেন সম্বন্ধে কোনটা কারেক্ট। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে, ইট ইজ ইউজড ইন ভেরিয়াস রকেট ফুয়েলস। হাইড্রোজেনকে আমরা রকেট যে ফুয়েল আছে না সেগুলোর মধ্যে ইউজ করি আমরা সচরাচর। তারপরে নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মাস নাম্বার অফ প্যারেন্ট নিউক্লিয়াস অ্যান্ড হচ্ছে ডটার নিউক্লিয়াস ইন দ্য আলফা ডিকে প্রসেস। আলফা প্যারেন্ট যেটা হয়
মানে একটা নিউক্লিয়াস থাকলো, সেখান থেকে যেটা নতুন আসলো সেটাকে বলা হয়, এটাকে বলা হয় প্যারেন্টস নিউক্লিয়াস, এটাকে বলা হয় ডটার নিউক্লিয়াস। ওকে, তো সেখানে আলফা ডিকের প্রসেসের মধ্যে এটা কথাটা বলছে, সে তার জন্য কি লাগবে, তার জন্য তোমার এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি 4। ওকে, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের 4। তাই নাম্বারটা জানতে চাইছি এখানে, দেখ প্রশ্নটা ভালো করে পড়ে নিও একবার, তাহলে বুঝতে পারবা। হোয়াট আর দ্য স্ট্রাকচার্স formed by the soap molecules during cleaning known as, বলছে কি স্ট্রাকচার যেটা আছে সেটা হচ্ছে এই সমস্ত জায়গায়, যেমন মলিকিউলসের ক্ষেত্রে, তারপরে ক্লিনসিংয়ের জন্য, এটাকে কি বলা হয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে মিসেলস। ওকে, তারপরে দেখো দু একটা প্রশ্ন তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, কারণ সেটা এই প্রশ্নগুলো তোমার পিএসসি প্রশ্ন, WBCS, তারপরে CGL, এগুলো জাস্ট বাংলা ভার্সন করে দিলে তোমাদের কাছে সেটা মানে মনে হয়, কিন্তু অনেক সময় খেয়াল করো ইংলিশটাও বাংলার থেকে ইজি বলে মনে হয়, ঠিক আছে, সেটা একটু বাংলা টার্মগুলো যদি করলে এর থেকে কঠিন ওয়ার্ডগুলো তোমাদের সামনে আসবে। যেমন যদি কাপ বলি, কাপের ক্ষেত্রে হবে পেয়ালা, পেয়ালাতে অনেকে শোনেই নি, কাপটা সবাই শুনেছে। তো এরকমই ইংলিশের ক্ষেত্রেও, বাংলা ইংলিশের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো সবসময়ই থাকে। নেক্সট, হুইচ অফ দিস রিজন ফর দ্য টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার, বলছে যে জলের মধ্যে যে ক্ষরতা, তোমরা অনেকে শুনেছ, এই ক্ষরতা কত ধরনের হয়, কি বলে এখানে আছে দেখো, ক্যালসিয়াম বাইহাইড্রেট, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এগুলোর জন্য সাধারণত ক্ষরতাগুলো আসে, ঠিক আছে। তো এই ক্ষরতাগুলো পরীক্ষায় দেখে যায় একটাবার, এই হার্ডনেসগুলো ওয়াটারের মধ্যে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা তোমার ক্ষরতা সাধারণত 2 প্রকারে হয়, একটু দেখে নিও এটা, ঠিক আছে, ইম্পর্টেন্ট পরীক্ষায়। তারপরে দেখো, হোয়াট ডু ইউ কল রিয়াকশান হোয়েন অ্যাসিড অ্যান্ড বেস রিয়েক্ট টুগেদার ইন ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার, এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এটার অ্যান্সার হয়ে যাবে নিউট্রালাইজেশন রিয়াকশান। মানে এটা তুমি মনে রাখো সবসময়, যে তুমি যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে যদি অ্যাসিড থাকে আর যদি বেস ক্ষার থাকে, এদের ক্ষেত্রে যদি রিয়াকশন করো, সবসময় এখানে ওয়াটার পাবে, মানে আমি জল লিখছি শর্টকাটে, ওয়াটার, আর এখানে লবণ পাবে, ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট। আর এই বিক্রিয়াটাকে সবসময় প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন বিক্রিয়া বলে, ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট। এগুলো কি, এটা কেমিস্ট্রির প্রশ্ন, কিন্তু ইজি, এই পরীক্ষায় এটা রিপিট করে প্রত্যেক বছরই। তোমার এখানে এটা হয় ডাইরেক্ট বলেছে রিয়াকশন দেখিয়ে, কিন্তু অন্যান্য পরীক্ষার মধ্যে একটা উদাহরণের মাধ্যমে তোমাকে এটা বুঝিয়ে বলতে হবে তোমাকে। যেমন আমি একটারই এক্সাম্পল নিচ্ছি, যদি এখানে তোমার বলা যায়, এরকম করে বলে না, যে বললো এরকম করে একটা অ্যাসিড নিল HCl, ঠিক আছে, HCl এর সাথে আরেকটা নিল NaOH, তাহলে এর সাথে রিয়াকশন করলে কী হবে, NaCl আর প্লাস H2O হবে, ঠিক আছে। এই যে এই ব্যাপারটা আসলো, NaCl, এইচটা, আর এখান থেকে যে OH আছে, এই দুটো মিলে হয়ে যাবে জল, আর এখান থেকে তোমার যেটা এই Cl আছে না, এই Clটা এই N এর সাথে মিলে হয়ে যাবে NaCl, এটা হচ্ছে খাদ্য লবণ, আর এটা হচ্ছে আমাদের জল, ঠিক আছে। তাহলে কী হলো, এটা লবণ এবং জল হলো। অনেকে জল লবণ লিখতে পারে, কিন্তু সমস্যা নেই, আগে আমরা লবণটাই সচরাচর লিখি, ঠিক আছে। তো তারপরে দেখো, ঠিক আছে, এরকম উদাহরণটা দেখেও তোমরা একটু পরীক্ষায় একটু দেখে যাও ভালো করে। নেক্সট, হু গেভ দ্য লজ অফ কনজারভেশন, যে কনজারভেশনের যে সূত্র আছে না, অর্থাৎ ভরের যে সংরক্ষণ সূত্র, সেটা কে দিয়েছেন, তার অ্যান্সার হয়ে যাবে ল্যাভুয়েসিয়র, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ল্যাভুয়েসিয়র দিয়েছেন ল অফ কনজারভেশন অফ মাস। তারপরে দেখো পরের প্রশ্ন, জার্ম প্লাজম থিওরি ওয়াজ গিভেন বাই হুইচ অফ দ্য ফলোইং বায়োলজিস্ট, বলছে জার্ম প্লাজম যে থিওরি আছে না, সেটা কোন জীববিজ্ঞানীর দ্বারাই দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে অগাস্ট ওয়াইজম্যান, এটা অ্যান্সার হয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন বেশ। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট বায়োমলিকুলার অন আর্থ ইজ, এটা হয়ে যাবে কার্বোহাইড্রেটস, ঠিক আছে। মানে এখানে বলছে যে পৃথিবীতে, ঠিক আছে, বায়োমলিকুল আছে না, সেই মলিকুলটার সবথেকে বেশি পরিমাণে পাওয়া সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। অর্থাৎ পৃথিবীতে যাই দেখা না কেন ম্যাক্সিমাম কার্বনের জিনিস আছে, ম্যাক্সিমাম কার্বনের। ভাবতেও পারে না অনেকে, যারা মানে তোমার হিরে আছে, এই হিরের মধ্যেও না
এই হীরের মধ্যে তোমার কার্বন পাওয়া যায়। এটা জাস্ট সবাই জানে, তারপরে কথাটা বললাম, একটা এক্সাম্পল দিই আমি, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, দেখে যেও ভালো করে। ক্লাব মস ইজ প্লেসড ইন হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস। বলছে কি যে এখানে যে মস আছে না, সেই মসটা এই ক্যাটাগরির মধ্যে যেটা দিয়েছে সেটা কোন ক্যাটাগরির মধ্যে আছে নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে, ঠিক আছে? এটাও অ্যান্সার হয়ে যাবে টেরিডোফাইটা, ঠিক আছে? স্পেলিংটা দেখে নিও। এটা অনেক সময় এসএসসির ইংলিশে যেগুলো থাকে না তোমার স্পেলিং কারেকশনের মধ্যে, ওগুলোর মধ্যে দিয়ে থাকে, ঠিক আছে? তো নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং সার্ভস অ্যাজ এ স্টোরেজ রুম ইন সার্চ অফ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। দেখো এটার মধ্যে তোমরা যেটা বলছি যে উদ্ভিদগত কলা থাকে, যেমন হচ্ছে ভাজক কলা, তারপরে তোমার যেটা কলা হয় স্থায়ী কলা আছে না, ভাজক কলা, স্থায়ী কলা। তো বলছে যে কোন ধরনের কলার মধ্যে উদ্ভিদ তার খাবার আর ভেজিটেবলসগুলো সেভ রাখে। এটা অ্যান্সার হয়ে যাবে প্যারেনকাইমাস, ঠিক আছে? এটা হয়ে যাবে প্যারেনকাইমাসের মধ্যে সেভ রাখে। এর মধ্যে খাবার থাকে, জল থাকে, ভবিষ্যতের জন্য জমা করে রাখে এগুলো উদ্ভিদ। তারপরে দেখো ইন 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 ফ্লাওয়ার্স ব্লু পার্পল কালার্স ইজ ফাউন্ড ডিউ টু দ্য প্রেজেন্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং পিগমেন্টসের জন্য। মানে ফ্লাওয়ার্সের মধ্যে আমরা ব্লু কালার দেখি, তারপরে পার্পল কালার দেখি, তারপরে তোমার অন্যান্য যে কালারগুলো থাকে না, সেটা কেন থাকে, সেটা কেন দেখতে পারে, সেটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে সি, ঠিক আছে? অ্যান্থোসাইনিন বা সাইনিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তারপরে দেখো হোয়াট ইজ দ্য মেইন মোড অফ নিউট্রিশন ইন প্ল্যান্টস। অর্থাৎ এটাকে বলছে যে উদ্ভিদের ক্ষেত্রে প্ল্যান্টস নিউট্রিশন কী আছে, ঠিক আছে? মেইন মোড মানে উদ্দেশ্য কী আছে। এটা হচ্ছে উদ্ভিদের মধ্যে যে ধরনের শর্টকাট বলতে গেলে যে তোমার মোডটা দেখতে পাওয়া যায় না, মানে পুষ্টির যেই মোড বলে এটাকে, ঠিক আছে? কোন ধরনের মোড দেখতে পারে, সেটা হচ্ছে অটোট্রপিক, অর্থাৎ উদ্ভিদের যে পুষ্টি আছে সেটা হচ্ছে সবুজী পুষ্টি, ঠিক আছে? তারপরে দেখো পরের প্রশ্ন, হুইচ ইজ ইউজড অ্যাজ এ উইডিসাইড। এটা কি বলছে 2,4, ঠিক আছে? এটা হচ্ছে একটু দাঁড়াও, 2,4 ডাইক্লোফেনিক অ্যাসিড, ঠিক আছে? এটা দেখো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে দেখো পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট eventually grows to become the together part of the plant trunk। এটা হচ্ছে স্টেম, অর্থাৎ একটা উদ্ভিদের কোন পার্টটা সাধারণত কী করে, টাফেস্ট পার্ট। একটা উদ্ভিদের সাধারণত কাণ্ডটাই সব থেকে টাফ হয়, অর্থাৎ উদ্ভিদের কাণ্ডটা এদিকেও বাঁকতে দেবে না, এদিকেও বাঁকতে দেবে না, সেটাকে এখানে অ্যান্সার হয়ে যাবে স্টিম, ঠিক আছে? কাণ্ড। রুট তো হবে না, ফ্রুট তো হবে না, লিভসও হবে না, ঠিক আছে? এটা তোমরা অপশন থেকে এলিমিনেট করতে পারো। ওকে, ঠিক আছে বন্ধুরা, তাহলে যারা ভিডিওটা প্রথম থেকে দেখেছো আশা করি তাদের অনেক কিছু জানতে পেরেছো আজকে। এরকম আমি ভিডিও আমার ইউটিউবের চ্যানেলের মধ্যে দিতে থাকবো এক্সামস লার্নিংয়ের মধ্যে। তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না অবশ্যই, ঠিক আছে? তাহলে আজকের জন্য এইটুকুই।